একবার ভাবুন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ বলতে গেলে একটা ধ্বংসস্তূপ, কিন্তু সেই ছাই থেকেই জন্ম নিল আজকের ইউরোপীয় ইউনিয়ন। কিভাবে সম্ভব হলো এটা? যে দেশগুলো একে অপরের চিরশত্রু ছিল, তারা হঠাৎ একসাথে কাজ করতে রাজি হয়ে গেল কেন? এর পেছনের আসল রহস্যটা কি? মজার ব্যাপার হল, এই বিশাল যাত্রার শুরুটা হয়েছিল খুব সাধারণ দুটো জিনিস দিয়ে: কয়লা আর ইস্পাত। তো প্রশ্নটা হলো, সামান্য কয়লা আর ইস্পাতের একটা চুক্তি কিভাবে আজকের এই বিশাল শক্তিশালী ইউরোপীয় ইউনিয়নে পরিণত হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দুটো ইন্টারেস্টিং থিওরির মধ্যে। চলুন আমরা প্রথমটা দিয়ে শুরু করি। আমাদের প্রথম থিওরিটার নাম হলো র্যামিফিকেশন তত্ত্ব। এটাকে বলতে পারেন ইউরোপীয় একীকরণের প্রথম চাল, মানে এমন একটা ছোট্ট পদক্ষেপ যার ফল হয়েছিল অনেক বড়, অনেক সুদূর প্রসারী। এই র্যামিফিকেশন থিওরির মূল আইডিয়াটা হলো ডমিনো এফেক্ট। ব্যাপারটা কি? ঠিক যেমন একটা ডমিনোকে আলতো করে ধাক্কা দিলে বাকিগুলো কিন্তু একে একে পড়ে যায়, এখানেও ঠিক তাই হয়। যখন একটা নির্দিষ্ট সেক্টরে সহযোগিতা শুরু হয়, সেটার সাফল্য দেখে পাশের অন্যান্য সম্পর্কিত সেক্টরগুলোতেও সহযোগিতার দরজা খুলে যায়, ঠিক যেন একটার পর একটা ডমিনো পড়ে যাচ্ছে। এর সবচেয়ে ভালো উদাহরণ তো আমরা ইউরোপের ইতিহাসেই দেখতে পাই। দেখুন, ১৯৫১ সালের শুরুটা হয়েছিল শুধুমাত্র কয়লা আর ইস্পাত দিয়ে, খুবই ছোট পরিসরে। কিন্তু এই সহযোগিতার সাফল্য একটা ডোমিনোর মতো কাজ করল। এর প্রভাবটা বাণিজ্য এবং অর্থনীতির মতো সম্পর্কিত খাতগুলোতেও ছড়িয়ে পড়ল। আর তার ফল, মাত্র ৬ বছরের মধ্যেই জন্ম নিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। এটাই হল র্যামিফিকেশন। কিন্তু গল্পটা এখানেই শেষ না। শুধু সম্পর্কিত খাতে সহযোগিতা ছড়িয়ে পড়লেই তো আর এত বড় একটা ইউনিয়ন গড়ে ওঠে না, তাই না? ইউরোপকে সত্যি এক করতে আরও শক্তিশালী কিছুর দরকার ছিল, এমন কিছু যা কিনা সব নিয়ম ভেঙে সীমানা ছাড়িয়ে যাবে। আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় থিওরি। আর এটাই হলো স্পিলওভার এফেক্ট। র্যামিফিকেশন যদি হয় একটা গাছের ডালপালা মেলার মতো, মানে ধীরে ধীরে বাড়ছে, তাহলে স্পিলওভার হলো অনেকটা গ্লাসের জল উপচে পড়ার মতো। এটা শুধু সম্পর্কিত খাতেই আটকে থাকে না, বরং এক লাফে সম্পূর্ণ ভিন্ন একটা দিকে ছড়িয়ে পড়ে। যেমন ধরুন, অর্থনীতি থেকে সরাসরি রাজনীতির মাঠে। এই স্পিলওভারের আবার কয়েকটা ধরন আছে। যেমন ধরুন ফাংশনাল স্পিলওভার, মানে এক খাতের সহযোগিতাকে ঠিকঠাক কাজ করাতে হলে পাশের আর একটা খাতেও সহযোগিতা দরকার হয়। তবে আসল খেলাটা হয় পলিটিক্যাল স্পিলওভার দিয়ে, যখন অর্থনৈতিক জোটগুলো ধীরে ধীরে একটা রাজনৈতিক ইউনিয়নে পরিণত হতে শুরু করে। আর এই পুরো প্রক্রিয়াটাকে টিকিয়ে রাখার জন্য জন্ম নেয় ইনস্টিটিউশনাল স্পিলওভার, মানে ইউ এর মতো বড় বড় প্রতিষ্ঠান। আচ্ছা, তাহলে র্যামিফিকেশন আর স্পিলওভার, এই দুটো থিওরির মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? চলুন তো ব্যাপারটা আরও সহজ করে বোঝার জন্য এদের একটা মুখোমুখি তুলনা করা যাক। তো মূল ব্যাপারটা দাঁড়ালো এই: স্পিলওভার হলো খুব দ্রুত, অনেকটা হঠাৎ করে ঘটে যাওয়া একটা ব্যাপার। আর এটা এক ধরনের খাত থেকে লাফ দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের খাতে চলে যায়, যেমন অর্থনীতি থেকে রাজনীতিতে। অন্যদিকে র্যামিফিকেশন কিন্তু বেশ ধীর, একটা পরিকল্পিত প্রক্রিয়ার মতো, আর এটা সম্পর্কিত খাতের মধ্যেই শাখা প্রশাখার মতো বিস্তার করে। মানে একটাকে যদি আমরা দ্রুত ছড়িয়ে পড়া ইনফেকশনের সাথে তুলনা করি, তাহলে অন্যটা হলো একটা গাছের ধীরে ধীরে ডালপালা মেলার মতো। তাহলে ইউরোপীয় ইউনিয়নের আসল গল্পটা কি দাঁড়ালো? এটা কি ধীর স্থির র্যামিফিকেশনের ফল, নাকি হঠাৎ ঘটে যাওয়া স্পিলওভারের? উত্তরটা হলো দুটোই। আসলে এই দুটো শক্তি কিন্তু একে অপরের বিরুদ্ধে কাজ করেনি, বরং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে। এই টাইমলাইনটা দেখলে পুরো গল্পটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, শুরুর দিকে মানে ১৯৫১ আর ১৯৫৭ সালে র্যামিফিকেশন থিওরিটাই ছিল মূল চালিকা শক্তি। অর্থনৈতিক সহযোগিতা ধীরে ধীরে ধাপে ধাপে বাড়ছিল। কিন্তু ১৯৯৩ সালে যখন ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ গঠিত হল, ওটা ছিল একটা একেবারে পরিষ্কার পলিটিক্যাল স্পিলওভারের উদাহরণ। মানে অর্থনৈতিক ভিত্তিকে কাজে লাগিয়ে একটা পুরোপুরি রাজনৈতিক ইউনিয়ন তৈরি করা হলো। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, যখন বিভিন্ন দেশ অর্থনৈতিকভাবে একে অপরের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে, তখন রাজনৈতিকভাবেও এক হওয়ার জন্য একটা প্রচণ্ড শক্তিশালী চাপ বা গতি তৈরি হয়, যা থামানো প্রায় অসম্ভব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আজকের পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে যে ছোট ছোট অর্থনৈতিক বা প্রযুক্তিগত চুক্তিগুলো হচ্ছে, সেগুলো থেকে ভবিষ্যতে কোন ধরনের স্পিলওভার তৈরি হতে পারে? কোনগুলো আমাদের চেনা বিশ্বকে আবার নতুন করে সাজাতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?